ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, নতুন বছরে অর্থনীতিতে চ্যালেঞ্জ কি। এ বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ, আছেন এবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফজলুর রহমান, এবং আছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। আপনাদের তিনজনকেই স্বাগত। জনাব হুমায়ুন রশিদ, আপনাকে দিয়েই এই আলোচনা শুরু করতে চাই। আপনি বাণিজ্যের সঙ্গে আছেন। নতুন বছরে একেবারে প্রথম যে ধাক্কাটা আমরা খেলাম, যদি বলি, আসলে এলপিজির একটা সংকট, বাজারে এক ধরনের হাহাকার, যেখানে আসলে নিম্ন বা সাধারণ মানুষের জীবনযাত্রায় যেটি বড় রকমের প্রভাব ফেলেছে। মানে যদিও আলোচনাটা একটু সামগ্রিকভাবে করতে চাই, কিন্তু ছোট্ট এই বিষয়টিকে দিয়ে আগে শুরু করতে চাই। মানে কেন এই সংকটটা হলো? ধন্যবাদ আপনাকে। এলপিজি একটা আজকে আমাদের জীবনে কিন্তু একটা খুব বেশি নিডফুল জিনিস হিসাবে দাঁড়িয়ে গেছে। আমাদের দরকার, এটা এনার্জি সিকিউরিটি সেক্টরের একটা পার্ট হিসাবে আমরা চিন্তা যদি করি। আমাদের এলপিজি সরবরাহ আমরা যেটা দেখি যে মাসে অন অ্যান অ্যাভারেজ 1,30,000 থেকে 1,50,000 টন সরবরাহ হয়। তো এখন আমরা গত মাসে দেখেছি 96,000 টন সরবরাহ হয়েছে। এই যে এই গ্যাপটার জন্য কিন্তু সাপ্লাই চেইন ব্রেক করেছে। এটা করার পিছনে মূলত কারণ হচ্ছে যে আমরা জাহাজ পাই নাই, জাহাজে স্যাংশন আসছে এর জন্য। এক্সকিউজ মি। তো আমরা এই জায়গাটাতে জন্যই মূলত এই এলপিজি সরবরাহ বিঘ্নিত হয়েছে, এর জন্য দামটার এফেক্টটা এসছে ডিলার পর্যায়ে। শুনবো, তার আগে আমরা একটু ফজলুর রহমান আপনার কাছে আসতে চাই। যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে আমাদের ব্যাংক খাত, সেই ব্যাংক খাতে নানান রকম সংস্কারের একটা প্রত্যাশা তো ছিলই। আপনি নিজেও দীর্ঘদিন ব্যাংকিং খাতে ছিলেন এবং এখন একটি ব্যাংকের সাথে আছেন। আমাদের ব্যাংক খাত এখন আসলে কি অবস্থায় আছে? যে নতুন বছরটি আমরা শুরু করলাম, ফেব্রুয়ারিতে যদি একটা নতুন সরকার আসে, তাদের আসলে ভাবনার বিষয়টা কোন জায়গা থেকে শুরু করতে হবে বলে মনে করেন আপনি? অ্যাকচুয়ালি 25-এ যে প্রবলেমগুলো ছিল সেগুলি নিয়েই আমরা নতুন বছর শুরু করেছি। এখন 25-এর যে প্রবলেম, সেগুলির ভিতরে আপনার কিছু রিকনস্ট্রাকশন, মার্জার বা ইত্যাদি যেগুলি প্রসেসে ছিল, সেগুলি এখনও কিন্তু সে প্রসেসেই আছে। কনক্লুশন কোনো কিছুই হয়নি। তো নতুন করে যেটা ভাবনার বিষয় সেটা হলো যে এক্সিস্টিং যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে, অ্যাড্রেস করতে হবে। বাট এখানেই শেষ না। ব্যাংকিং বিজনেস মানেই একটা প্রবলেম, আর এই প্রবলেমের একটা ইমার্জিং প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো এখনও সব আসেনি, সেগুলি আস্তে আস্তে আসবে আরও। তো আমরা যদি এই প্রবলেমটাকে প্রলং করি, কুইকলি যদি এগুলি সলভ না করতে পারি, তাহলে আমাদের ইমার্জিং প্রবলেমগুলো সলভ করার সময় আমাদের খুব কম থাকবে বা ডিফিকাল্ট হয়ে যাবে। আর এই ওপেনিংগুলো করাতে অনেকগুলো প্রবলেম ওপেন করে ফেলে, সেগুলি ব্যাংকিং সেক্টরে, বিশেষ করে যেখানে পাবলিকের, সাধারণ মানুষের কনফিডেন্সের উপরে ব্যাংকিং চলে, সেখানে এই ওপেনিং করে ফেলে সেটা যদি কুইকলি ক্লোজ না করা যায়, তাহলে এটাও আরেকটা বিরাট প্রবলেম। সুতরাং আমরা কোনো প্রবলেম শেষ করি নেই, সব প্রবলেম নিয়েই আমরা নতুন বছর শুরু করেছি, এবং নতুন যারা আসবেন তাদেরকে এই প্রবলেমটা নিয়ে আগাইতে হবে। মানে প্রবলেমগুলো কি আসলে সঠিকভাবে আমরা একেবারে প্রকৃত সমস্যাগুলো কি চিহ্নিত করতে পেরেছি ঠিক মতো? এটা আমরা অনেকেই জানি। একটা ভালো প্রশ্ন করছেন যে এই জিনিসগুলো তো আসলে প্রপারলি ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিসের ভিতরে ব্যাংকিং সেক্টরে বিশেষ করে আমি কি বলবো না বলবো, সেটাও একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, এবং এ ধরনের প্রবলেম অনেক ক্ষেত্রে ঘটে গেছে। বিকজ যেখানে পাবলিকের কনফিডেন্সের বিষয় আছে, কারণ আপনি একটা জিনিস যদি দেখেন, একটা এক্সাম্পল দিচ্ছি, যে টোটাল ডিপোজিট কিন্তু কমেনি, কিন্তু অনেক ব্যাংকের ডিপোজিট নাই। তাহলে এই যে ডিপোজিট কোথায় গেছে? অন্য কোনো ব্যাংকে চলে গেছে। এবং টোটাল ডিপোজিট যদি 10% গ্রোথ থাকে সেটাই আছে, কিন্তু ডিপোজিট তো সব ব্যাংকে নাই। আমরা যখন সব ব্যাংকগুলোকে প্রবলেম ব্যাংক বা
বিভিন্নভাবে কথা বলে ফেলছি, তখন কিন্তু আমরা ক্লোজ করছি না। এটাকে ক্লোজ যদি যতদিন না করব ততদিন ওই ব্যাংকের জন্য প্রবলেম থেকেই যাবে। নিশ্চয়ই আপনার কাছে আরও বিস্তারিত শুনবো, তার আগে আবার একটু হুমায়ুন রশীদ আপনার কাছে আসতে চাই। যে জায়গায় থেমে গিয়েছিলাম, যে আপনি বলছিলেন যে জাহাজ সংকটের কারণে আসলে এলপিজির এই সংকটটি হয়েছে, মানে এই সংকটটি কি হঠাৎ করেই হলো নাকি এটা আপনারা 2-3 মাস আগে থেকেই জানতেন? এটা গত মাসের 20 তারিখে ডিপার্টমেন্ট অফ কমার্স, ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্স, ওরা কিছু জাহাজকে স্যাংশন দিয়েছে, যেই জাহাজগুলো বাংলাদেশের দিকে আসতো। তো ইভেনচুয়ালি যখন এই জাহাজগুলো আসতো, তখন এগুলো যখন আসা বন্ধ হয়ে গেল, এরা আর আসতে পারছিল না, তখন কিন্তু যে আমাদের যে যারাই আমরা এলসি করেছি, এলসি এগেনস্টে শিপমেন্ট কনসাইনমেন্ট আর আসে নাই। না আসাতে ধরেন আমরা 1.5 লাখ টন প্রতি মাসে আনি, সেখানে আসছে এই 96,000 টন গত মাসে এসছে। এই যে মার্কেট গ্যাপ 40%-এর মতন যেটা আসছে, এই মার্কেট গ্যাপের অপরচুনিটিটা রিটেল মার্কেট এই অপরচুনিটিটা নিচ্ছে। আমরা যারা বটলার, অথরাইজড বটলার, আমাদের এখানে 28 জন বটলার আছে, এরা রেগুলারলি ইম্পোর্ট করতে পারে না। অনেকে যারা রেগুলার ইম্পোর্ট করে তারা কিন্তু বিআরসির যে মূল্য, সেই মূল্যের অতিরিক্ত মূল্য কোনোভাবেই চার্জ করে না কিংবা করতেও পারে না। এটা একদম ফিক্সড। এরপরে যে বাজারে রিটেল পয়েন্টে যখন দামটা ওঠানামা করছে, এটা রিটেলারদের এই দায়িত্ব তাদের ঘাড়ে বর্তায়, কিংবা এই ডিস্ট্রিবিউটর যারা আছে তাদের ঘাড়ে বর্তায়। এখন স্বল্পতা আছে বাজারে, এটা থাকবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা খুব শীঘ্রই এটা মিটে যাবে। নিশ্চয়ই। একটু সামগ্রিক অর্থনীতির জায়গায় আসতে চাই। ব্যাংক খাতের যে অবস্থার কথা আমরা শুনছিলাম কিছুক্ষণ আগে, ফজলুর রহমানও বলছিলেন, আপনার কাছে কি মনে হয় যে এই যে এখন তো বলা হয় যে 8-10টার বাইরে আসলে সবগুলো ব্যাংকেরই খুব দুরবস্থা, এই 8-10টা ব্যাংক নিয়ে কি আসলে আমাদের যে বড় অর্থনীতি, মূলত ব্যাংক নির্ভর যে অর্থনীতি, সেটি কি আসলে খুব সুন্দরভাবে আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন আপনি? আমাদের কোনো না কোনো জায়গায় তো আশা রাখতেই হবে। আশা রাখার ব্যাপারটা হচ্ছে যে সামনে যদি ইলেকশন হয় ঠিক মতন, তাহলে নতুন সরকার আসবেন, নতুনভাবে অর্থনীতিকে সাজালে নতুনভাবে আমরা কি পাবো? কনফিডেন্স পাবো। মার্কেট কনফিডেন্সের সবচেয়ে অভাব এখন। তাহলে আমরা বিনিয়োগকারী পাবো, স্থানীয় বিনিয়োগকারী, বৈদেশিক বিনিয়োগকারী। এরা যখন আসবে তখন দেখা যাবে অর্থনীতির চাকা আপনি আবার পুনরুজ্জীবিত হচ্ছে, লোকজনের কর্মসংস্থান হচ্ছে, দেশে ইনোভেশন আসছে, এবং বাংলাদেশ কিন্তু ম্যানুফ্যাকচারিং, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার জন্য একটা অফুরন্ত অপরচুনিটিস আছে বাংলাদেশের। ধরেন পাশেই ভারত একটা বড় মার্কেট আমাদের জন্য হতে পারে, আসিয়ান একটা বড় মার্কেট হতে পারে। ইভেন আজকে আমরা চীন থেকে আনি, ওই চীনকেই আবার আমাদের পণ্য রপ্তানি করতে পারি। শুধু আমাদের অর্থনীতির যে রেগুলেশনসগুলো আছে, যেগুলা এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে পারে, রিফরমেশনস যেটা আমরা কথা বলছি, বাংলাদেশ ব্যাংকের যে নিয়মকানুনের কথা বলছি, এগুলো যদি অ্যাড্রেসড হয় ইলেকশনের পরে, তাহলে দেখবেন আমার কাছে মনে হয় অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াবে। আপনার কথা শুনে খুব ভালো লাগছিল, স্বপ্নের কথা বলছিলেন, কিন্তু আসলে বাস্তবতা কি তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে একটু জানতে চাই। মানে অর্থনীতির ওই যে একটা কথা বলা হয় না যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা, তো আমাদের অর্থনীতির তো সব জায়গাতেই সংকট, ব্যাংক বলেন, পুঁজিবাজার বলেন, বিমা বলেন, জ্বালানি বলেন। মানে আপনার কাছে কি মনে হয় আসলে নতুন বছরে নতুন সরকারের জন্য কি কি চ্যালেঞ্জ আমরা রেখে যাচ্ছি এই নতুন মানে অন্তর্বর্তী সরকার? আমি পিছন ফিরে যদি তাকাই, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলেন 2024 সালের অগাস্ট মাসে। 2025 সাল যখন শুরু হয়েছে, তার আগে 3-4 মাস তারা সময় পেয়েছেন। আমরা ধরে নিয়েছিলাম যে ওটা একটা প্রস্তুতিমূলক সময়। আমাদের যদি প্রত্যাশার কথা বলি, এটা আমি অর্থনীতি নিয়ে চর্চা করি, শুধু আমার বিষয় না, আমার মনে হয় যে ব্যবসায়ী থেকে শুরু করে ব্যাংকার থেকে শুরু করে সাধারণ জনগণের প্রত্যাশা যদি দেখি, দুটো প্রত্যাশা। হ্যাঁ, আমি খুব মোটা দাগে যদি বলি, একটা হলো যে আমার অর্থনৈতিক ভঙ্গুরতা কিন্তু যখন দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, তখন ওই ভঙ্গুরতাটা খুব প্রকটভাবে আমাদের সামনে বের হয়ে আসছিল। আমরা অনেক দিন ধরে বলছিলাম যে আমাদের যে মৌলিক একেবারে কাঠামোগত কতগুলো সমস্যা, এই সমস্যাগুলোর ব্যাপারে আগের যে আওয়ামী লীগের সরকার ছিল তারা নজর দিচ্ছিলেন না। ফলে এইটা যখন একটা চাপ এসছে, বিশেষ করে কোভিডের পরে এইটা ভেঙে পড়ে গেছে।
সেইটার একটা পুনরুদ্ধারের জায়গা ছিল। মানে আমরা যেটাকে খুব মোটা দাগে একটু কাব্যিকভাবে বলি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, এটার যদি ভেঙে বলি তাহলে মূল মানে জিনিসপত্রের দাম বেশি ছিল, এইটাকে একটা স্থিতিশীলতায় আনা। আমাদের বৈদেশিক মুদ্রার পরিস্থিতি খুব খারাপ ছিল, আমরা লিটারালি মানে জ্বালানি আনতে পারবো কিনা এইটা একটা বড় সমস্যা ছিল। আমার ব্যাংকিং খাতের যেই মানে ভঙ্গুরতা, ওইটা তো বড় অংশ চুরি হয়ে গেছে, সেই সমস্যা। একই সাথে হলো যে আমার দেশের ভেতরের যে মানে সরকার পরিচালনা করার জন্য যে কর সংগ্রহ, তার ব্যয়ের যে সুশাসন, এইটা একটা বড় বিষয়, এবং সব মিলিয়ে তার বাজেট ডেফিসিট চালানো। এই মোটা দাগে যদি আমি এই কথাগুলো বলি, আপনি ফিরে তাকালে যদি এখন তাকান, একটা জায়গায় আপনার স্বস্তি কিছুটা এসছে, সেটা হলো যে আমার বৈদেশিক মুদ্রার এখন রিজার্ভ বাড়ছে, এবং আমার যে বিনিময় হারটা ছিল 85-86 টাকা থেকে এটা এখন 122 টাকার মতন এসছে, কিন্তু একটা গত এক বছরে মোটামুটি একটা স্থিতিশীল অবস্থার ভিতরে এসছে, এবং তার সাথে আমি রিজার্ভ বাড়াতে পারছি। ওই আমার এখন চিন্তা করতে হচ্ছে না 1 বছর আগে যে আমি ইম্পোর্টের জন্য আসলে 3 মাসে এটা পাবো কিনা। এটার পেছনের আবার টুইস্টটা হলো যে দুটো বড় তো এটার ইতিবাচক কাজ করেছে। একটা হলো রেমিটেন্স প্রবাহ খুব ভালো ছিল, এটা গত বছরও করেছে, এবং দ্বিতীয় হলো যে রপ্তানিটা মানে এখন শেষ দিকে এসে একটু নেতিবাচক অবস্থা করেছে, কিন্তু একটা ধরে রাখা পরিস্থিতি ছিল, কারণ টালমাটাল পরিস্থিতির ভিতরে। যেটা এর ভেতরে যেই লুকায়িত গল্পটা আছে সেইটা হলো এই পুরো সময়ে আমার চাহিদা কিন্তু খুবই কম ছিল, যে কারণে আমার যেই ইম্পোর্ট আমি করছিলাম সেই ইম্পোর্টের থেকে এখন আমার চাহিদা খুবই কম, ফলে আমার যেটা আমরা বৈদেশিক মুদ্রা বলি বা ডলারের চাহিদা বলি সাদা বাংলায়, তো সেইটার চাহিদাটা কম। কিন্তু অন্যান্য সেক্টরে যদি দেখি মূল্যস্ফীতি কিছুটা কমেছে, কিন্তু এখনও বেশ উচ্চ পর্যায়ে আছে, এবং এটাকে আমরা মানে ইংরেজিতে বলে একটা স্টাবন, একটা খুবই মানে মানে শক্তভাবে বসে আছে, তাকে নামানো যাচ্ছে না সহজে। কেন্দ্রীয় ব্যাংক যে জায়গাটাতে নেমে আসলে এখন নীতি সুদের হার কমাবে বলছে, আমি মনে করি না যে 7% এটা আসবে। এখনও এটা যদি গড় মূল্যস্ফীতি বলি, এটা 9% মতন আছে, তো সেইটা এতখানি নামবে না। ব্যাংকিং খাতে মানে সংস্কারের জায়গাগুলোতে অগ্রগতি হয়েছে কিছুটা, কিন্তু এখনও যে বলেন যেটা খুবই ভঙ্গুর জায়গা আছে। সবচাইতে বড় দুর্বলতা যদি আমি বলি, এখনও সামনের পথটার ব্যাপারে অস্পষ্টতা রয়ে গেছে, এবং এখানে একটা সিরিয়াস যেই ডেফিসিটটা আমি দেখি, এখানে একটা ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির একটা ডেফিসিট আছে। মানে এখনও কী হবে না হবে এটা যদি কাউকে বলেন, ওখানে একটা কমিটি হয়েছিল, তারা কী সুপারিশ করেছেন এটা নিয়ে কোনো আলোচনা নাই। সবচাইতে বড় সমস্যা আমার মনে হয় প্রকটভাবে এসে, সেটা হলো সরকারের আর্থিক সক্ষমতা, এবং এইটা অন্যান্য সবগুলো জায়গাকে এখন এফেক্ট করবে। কারণ সরকারের একদিকে হলো কর আহরণ বাড়াতে পারে নাই, এবং দ্বিতীয় হলো আমি দেখি যে সিরিয়াস একটা ডেট ক্রাইসিস, যেটা আমরা বলি যে ঋণের চাপটা বেড়ে যাচ্ছে, যেটা শুরু হয়েছিল আগের সরকারের, কিন্তু এই সরকারও যখন বাজেট দিলেন তখন এটার ভিতরে স্পষ্টতা আনতে পারেন নাই। ওই যে বাজেটের ফিগারগুলো কিন্তু আমি আপনাকে বলি আর 2-1 মাস পরে থাকবে না। এখনও যেই বাজেট সংস্কারের আলোচনা চলছে, যেটা সংশোধিত বাজেট ওনারা বলছেন যে নতুন সরকার আসার আগে করে দিয়ে যাবেন, সেইটাতে আমি দেখি যে মানে তারা বলছেন যে আবার কর আহরণের মানে সীমা বাড়াবেন, এখন অফিসিয়ালি বাড়ান নাই, কিন্তু আনঅফিসিয়ালি তারা ঘোষণা দিয়েছেন। অ্যাবসলিউটলি এটার কোনো অর্থ নাই, কারণ হলো যে এইটা যেই টার্গেটটা আছে সেটাই অর্জন করা। তো আমি জাস্ট দুটো লাইনে সাম আপ করি। একটা হলো যেই অর্থনীতি পাবেন নতুন সরকার, সিরিয়াসলি নির্বাচিত সরকারকে চিন্তা করতে হবে যে তারা দে আর গোয়িং টু হ্যাভ এ ভেরি ডিফিকাল্ট ইকোনমিক সিচুয়েশন। সেকেন্ড হলো যে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে আমি এটা আরও বিস্তারিত আলোচনা করব, অগ্রগতি খুবই হতাশাজনক, তার থেকেও গুরুত্বপূর্ণ হলো এখানে অংশগ্রহণ খুব হতাশাজনক। নিশ্চয়ই আপনার কাছে শুনবো। একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে হুমায়ুন রশিদ, আপনার কাছে তো আশার কথা শুনলাম, এবার একটু বাস্তবতার কথা শুনতে চাই। একটা নতুন ব্যবসা শুরু করার মতো পরিবেশকে আসলে এই সরকার দিতে পেরেছে। এখন নতুন ব্যবসা শুরু করার পরিবেশটা আনতেই যদি নতুন সরকারের 6 মাস 8 মাস সময় লাগে, তাহলে আসলে অর্থনীতি কি সেখান থেকে খুব ভালো বেনিফিট আসলে নতুন সরকার আসলেই পাবে বলে আপনি মনে করেন? আমরা যারা উদ্যোক্তা, আমরা সচরাচর সবসময় ভাবি নতুন আমরা কিছু একটা করবই। এটা হচ্ছে সরকারকে এই জায়গাটাকে ফ্যাসিলিটেট করতে হয়। এটা হচ্ছে আমরা রিফরমেশনসের কথা বলি,
যেটা হচ্ছে আমি এলপিজির কথা দিয়ে আপনি শুরু করলেন, 28টা জায়গায় 28 ধরনের লাইসেন্স অন অ্যান অ্যাভারেজ লাগে। আপনার এই 28টা লাইসেন্সের যুগে আপনি উদ্যোক্তা পাবেন, আপনি দেশি উদ্যোক্তা যখন খুব কষ্টে থাকে, তাদের যখন কনফিডেন্সের অভাব হয়, তখন বিদেশি উদ্যোক্তা তো আসার প্রশ্নই আসে না। ফলে আগামীতে উদ্যোক্তা আসতে হবে। উদ্যোক্তা আনার জন্য যে নতুন সরকার আসবেন, উনাদেরকে এই নির্বাচনী ইশতেহারেই এই ডিক্লারেশন থাকা দরকার যে উনারা কোন জায়গাটাতে নতুন ইনভেস্টমেন্ট ফোকাস করছেন এবং কিভাবে করছেন। এটা যদি থাকে তাহলে আমার কাছে মনে হয় উদ্যোক্তা আরও সামনের নতুন প্রজন্ম উদ্যোক্তা হিসাবে আসবে। না, কিন্তু আমার প্রশ্নটা সেখানে যে যখন অন্তর্বর্তী সরকার তার অনেক রাজনৈতিক সীমাবদ্ধতা ছিল না, যাদের আসলে অনেক নির্মোহভাবে আসলে এই সমস্ত নীতি শুধরানোর সুযোগ ছিল, তারাই যেখানে ব্যর্থ হলো, সেখানে রাজনৈতিক সরকারের পক্ষে কি আসলে এইরকম ম্যাসিভ নীতি নেওয়া সম্ভব হয়? আমার কাছে মনে হয় রাজনীতিক যারা আসেন ক্ষমতায়, এরা কিছু না কিছু অঙ্গীকার করেই আসেন যে তারা এই ধরনের পরিবর্তন কিংবা পরিবর্তনের ওর সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবেন কিংবা করবেন। এটা হচ্ছে নির্বাচনী ইশতেহার ওনাদের। এই জিনিসগুলো যদি থাকে, যেটা অর্থনীতির ক্রমবিকাশ এবং মানুষের আপনার কর্মসংস্থানকে মানে সহায়ক হিসাবে আসবে। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো, আমার একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে এই বিষয়ে আরো বিস্তারিত শুনতে চাই। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ, এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গী থাকুন। বিরতির পর আবারও স্বাগত অর্থনীতির সংলাপে। আজকের বিষয় নতুন বছরে অর্থনীতিতে চ্যালেঞ্জ কি। জনাব হুমায়ুন রশীদ, বিরতিতে যাওয়ার আগে আপনার সঙ্গে আপনার কাছে জানতে চাইছিলাম যে একটা নতুন ব্যবসা শুরু করার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো আসলে আমরা কতটুকু উত্তরণ করতে পেরেছি। কারণ নতুন সরকার এসে এই চ্যালেঞ্জ উত্তরণের পরিকল্পনা করতেই যদি আসলে 6 মাস 1 বছর চলে যায়, তার 5 বছরের যে মেয়াদ, সেখানে আসলে কি অর্থনীতি খুব ভালো গতি পাবে? আর তার সঙ্গে সঙ্গে আর একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এই বছরের শেষের দিকে আমাদের দুয়ারে করা নাড়ছে, সেটি এলডিসি গ্রাজুয়েশনের বছরও এটি। আপনার কাছে জানতে চাই। এলডিসি গ্র্যাজুয়েশন হলে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ, আমরা কিন্তু এখনও রেডি না। বিশেষ করে এখানে দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে ডোমেস্টিক মার্কেট ম্যানুফ্যাকচারিং, আর একটা হচ্ছে রপ্তানি বাজার। রপ্তানি বাজারে আমাদের একটা ভয়ের একটা চ্যালেঞ্জ রয়েই গেছে, যেটা হচ্ছে আমরা যে জিএসপি সুবিধাটা পাই এটা বন্ধ হয়ে যাবে। আপনার ফরেন কারেন্সি আমরা যদি যখনই লোন করতে যাব কোনো প্রজেক্টের জন্য, তখন আমাদের কস্ট বেড়ে যাবে। আমাদের এই এফেক্টগুলো আসলে আমরা কতখানি ম্যানেজ করতে পারবো আমরা জানি না। 1, 2 নম্বর, আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের পক্ষে মতামত দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনার এটার পক্ষে ছিল না। ফলে এই জায়গাটাতে এলডিসি গ্র্যাজুয়েশনটা আমরা 2030 পর্যন্ত চেয়েছি কিংবা 28 পর্যন্ত চেয়েছি, যাতে এটা পেছানো হয়। আমাদের কিন্তু এখনও আমরা রপ্তানি বাণিজ্যে খুব একটা বড় সাইজে নাই। আজকে আমরা $100 বিলিয়ন কিন্তু যেতে পারি নাই। কেন যেতে পারি নাই? যেতে পারি নাই কারণ আমাদের ইজ অফ ডুইং বিজনেস ইজ চ্যালেঞ্জিং। আজকে ওয়ার্ল্ড ব্যাংক এটাকে ডিসকার্ড করেছে, কিন্তু এমসিসিআই ওরা এখনও এই জিনিসটা করে। এই যে ইজ অফ ডুইং বিজনেসে আজকে এতগুলো চ্যালেঞ্জ, নতুন উদ্যোক্তা তৈরি হবে না। হবে কিভাবে? নতুন উদ্যোক্তা তৈরি করতে হলে তাকে কিছু না কিছু ব্রেক দিতে হবে। সেটা ট্যাক্স ব্রেকই বলেন আর আপনার এই লাইসেন্সিং ইস্যুসগুলাই বলেন। নিশ্চয়ই। জনাব ফজলুর রহমান, ওই একই প্রশ্ন আপনার কাছেও করতে চাই। ব্যাংক খাতের যে অবস্থা, বলা হচ্ছে যে 8টা 10টা ব্যাংক ভালো, বাকি সব ব্যাংকের অবস্থা খুব বেশি ভালো না। এটা আমার কথা না, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকেই বারবার এটি বলা হয়। এই রকম একটা যে সংকটের মধ্যে আমরা আছি, তাতে আসলে ব্যাংক খাতের সাথেও কি খুব বেশি সুবিচার গেল 15 মাসে করা গেছে? এরকম কোনো কিছু পাওয়া যায়নি, কারণ আপনি যেটা বললেন যে এখন আমাদের যে নাম্বার অফ দ্য ব্যাংকস আছে, আর যেটা 10টা বা 8টা ব্যাংক যদি রিয়েলি ভালো থাকে, তারাই যদি কন্টিনিউ করে, তাহলে 18 কোটি টাকা 18 কোটি মানুষের ভিতরে, যেটাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, দ্যাট মিনস সবাইকে আমাদের ব্যাংকিং নেটে আনতে হবে। কেমনে নিয়ে আসবেন? আর আমরা তার আগে যদি চিন্তা করি, যেখানে মানুষ আগে মানে একজন এন্টারপ্রেনিয়র হোক, নিউ হোক আর ওল্ড হোক, তাকে ব্যাংকে যায় বসে থাকতে হতো। তাহলে ইকোনমির কন্ডিশনটা কি হয়েছে আগে, এবং এটাকে রিভার্স করা হয়েছে যে ব্যাংক এখন যাবে যে উদ্যোক্তা অথবা যার ক্যাপিটাল নিড আছে তার কাছে যাবে, প্রপারলি লোন দিবে, তার কাছে যাবে। দ্যাট মিনস ল্যাঙ্গুয়েজটা হলো এরকম যে ব্যাংক
তাকে হেল্প করবে, তাহলে 8টা-10টা ব্যাংক দিয়ে আপনি কিভাবে হেল্প করবেন? তো এটা সম্ভব না। নাম্বার অফ দ্য ব্যাংকস ডেফিনেটলি লাগবে। এখন যে কারণে আমাদের ব্যাংকিং সেক্টরের প্রবলেমগুলো হয়ে গেছে, আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন, সেটা রাইট উত্তর হয়তো যায়নি। সেটা হলো এরকম যে প্রবলেমটা কী, সেই প্রবলেমটা জেনে তারপরে তো নাম্বার অফ ব্যাংক কমাতে হবে না বাড়াতে হবে, সেই জায়গায় আসতে হবে। তা আমাদের যেখানে হয়েছে যে কর্পোরেট, আমাদের এই যে আজকে এই ব্যাংকের আজকের যে অবস্থানটা, যদিও গত 1 বছর বা 2 বছরের বিষয় না, এটা আরও ব্যাকে যেতে হবে। বাট এই প্রবলেমের ভিতরে নাম্বার 1 প্রবলেমই তো হলো যে গভর্নেন্সের অভাব। দেন দিস গভর্নেন্স শুধু ব্যাংকের ভিতরের সাইড না, ফ্রম এভরি কর্নার, ব্যাংকের ভিতর সাইড, বোর্ড থেকে বলেন, ম্যানেজমেন্ট থেকে বলেন, ব্যাংকে যারা কন্ট্রোল করে, সব দিক থেকে প্রবলেমগুলো হয়েছে। সেগুলি, এই প্রবলেমগুলো যদি সলভ না হয়, নাম্বার অফ ব্যাংক কমাইয়া, অনলি নাম্বার অফ দ্য ব্যাংক কমাইয়া আমাদের ইকোনমিকে সাপোর্ট দেওয়া মোটেই সম্ভব না। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে একটু জানতে চাই, মানে সব জায়গায় আসলে যদি আমরা বলি যে বিগত 15-16 মাসে আমাদের কোনো জায়গায় তো আসলে আকাঙ্ক্ষা পূরণ হয়নি, কিন্তু যে একটা জায়গায় সাফল্যের কথা আমরা দেখি সেখানে খুবই মানে বিচ্ছিন্নভাবে সাফল্যগুলো এসেছে। কিন্তু একটা দেশের অর্থনীতিকে পুরোটা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের দারিদ্রতা কমানো, বেকার সমস্যার সমাধান করা, এই যে একটা পুরো ইকোসিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সমন্বিত যে সংস্কার, সেই সংস্কারটির দরকার ছিল তো নিশ্চয়ই, এটি নতুন করে বলার প্রয়োজন নেই। কিন্তু 15 মাসে সেটা কতটা হলো? আর যেখান থেকে আসলে অন্তর্বর্তী সরকার রেখে যাবে, নতুন সরকার এসে খুব সহসাই কি সেখান থেকে পারবে, নাকি আবার তাকে নতুন করেই শুরু করতে হবে? আমি যেটা বিরতির আগে বলছিলাম যে একটা হলো আপনি অর্থনৈতিক ব্যবস্থাপনার জায়গা, এবং সেই জায়গাটাতে আপনি বলছেন যে মানে আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই। একটা হতে পারে যে আমাদের প্রত্যাশাটাই হয়তো ভুল ছিল, যে এত আপনি যে প্রত্যাশা অথবা আমাদের যে প্রত্যাশা এটা তারা অনেক জানতেই উপরে না। করেছেন, না অনেক উপরে করেছেন, একটা তো হয়তো প্রত্যাশা করা ঠিক হয় না, সমীচীন না। কিন্তু আমি মনে করি যে যেটা গুরুত্বপূর্ণ দুটো বিষয়, একটা হলো যে কিছু জায়গায় তো ফলাফল আসার সুযোগ ছিল, এবং সেই জায়গাটা ধরেন আমি উদাহরণ দিয়ে বললাম যে আপনি বিনিময় হারের যে একটা মানে এখন স্থিতাবস্থা, বা আমি এটাকে স্বাভাবিক রকম একটা জায়গায় এসছে, স্থিতিশীলতা এসছে, এইটার বড় একটা কারণ হলো ওইটাকে কিন্তু বাজারের উপরে ছেড়ে দিয়ে একটা সংস্কার হয়েছে। সংস্কারটা ম্যানেজমেন্টের সাথে খুবই গুরুত্বপূর্ণ, এটা একদম সরাসরি জড়িত আছে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে ব্যবস্থাপনার ক্ষেত্রেও কোনো ছোট ছোট গোলগুলো যখন তৈরি করা দরকার, সেই গোলগুলো তৈরির ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ওনাদের কিছুটা, যারা ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন, আমার মানে লক্ষ্য স্থিরের ক্ষেত্রে ওই জায়গায় সমন্বয়ের ক্ষেত্রে কিছুটা তো ঘাটতি ছিল, এটাতে কোনো সন্দেহ নাই। এখন তো আমরা এটা বুঝতে পারি, কারণ ধরেন আমি মূল্যস্ফীতির কথা বলি, মূল্যস্ফীতি কোনোভাবেই কেন্দ্রীয় ব্যাংক একা বাংলাদেশ এটা নির্ধারণ মানে করতে পারবে না। কারণ হলো এইটা যে উচ্চ পর্যায়ে আছে, এইটাকে নামিয়ে আনতে হলে আরও 5টা মিনিস্ট্রি, আমি এটা বলেছি প্রায় 8টা সরকারি এজেন্সিকে একসাথে করতে হয়। তো সেটা কৃষি মন্ত্রণালয় থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে আপনার বাণিজ্য, এবং মানে এটা হোম মিনিস্ট্রি পর্যন্ত, চাঁদাবাজি তো ঠেকাতে হবে। দ্বিতীয় আমি আপনাকে যেটা বলছি যে সংস্কারের বিষয়টা, সংস্কারের ক্ষেত্রে বড় বিষয় হলো সবগুলো সংস্কার জন্য করতে পারবেন, শেষ করে যেতে পারবেন তা হয়তো না, কিন্তু প্রক্রিয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। প্রক্রিয়াটা এবং শুরুটা, যে জেস্চারটা, যেমন ধরেন আমি একটা ছোট উদাহরণ দিই, কারণ বলতে গেলে অনেক লম্বা করে বলতে হয়। বাজেট প্রণয়ন, ধরেন আপনি বাজেট প্রণয়নের ক্ষেত্রে যেই ধরনের একটা বাস্তবসম্মত বাজেট দেওয়ার প্রয়োজন ছিল, এইটা করা হয় না। এখন এইটা করতে আপনার ম্যাজিকের দরকার হয় না, এইটা করতে হলে আপনাকে টেকনিক্যালি কতগুলো কারেক্ট ডিসিশন নিতে হয়। কিছু জায়গায় ধরেন উদ্যোগী অনুপস্থিত আছে। আমি একদম সহজ কথা বলে যে আপনি চিন্তা করে দেখেন, আজকে থেকে যদি আমরা পেছন ফিরে যান, 2 বছর আগে আমরা সবাই মোটামুটি পত্রপত্রিকায় আপনারা লেখা থেকে শুরু করে আমাদের অ্যানালাইসিস, ওনাদের বক্তব্য থেকে সবই আসছে যে বাংলাদেশে করের অর্থ দিয়ে সরকারি যে ব্যয় হয়, সেই জনগণের টাকার একটা তছরূপ হচ্ছে। আপনি আমাকে বলেন যে আপনি তো এই 1.5 বছর এই পেশার ভিতরেই ছিলেন, কি উদ্যোগ সরকারের পক্ষ থেকে এসেছে যে সিস্টেমেটিক্যালি, হয়তো কেউ কেউ হিসাব দিয়েছেন যে আমি এত কোটি টাকা সেভ করেছি, সেভ করা ইজ ওয়ান থিং, সিস্টেমেটিক্যালি আপনি সরকারের ব্যয় নির্ধারণের ক্ষেত্রে, এটা উন্নয়ন প্রকল্প হোক বা রাজস্ব ব্যয় হোক, সিস্টেমেটিক্যালি আপনি কি স্টেপ নিয়েছেন যেখানে
এই অপব্যয়টা বন্ধ হওয়া দরকার। এইটা আমি খুঁজে পাই নাই। তৃতীয় ধরেন আপনি রাজস্ব আহরণের ক্ষেত্রে যেই সংস্কারের পদক্ষেপ হয়েছে, এটা নিয়ে তো একটা ম্যাসিভ উথাল পাথাল চলেছে 1 বছর আগে না? এটা এনবিআর এর ভেতরে ভাগ আন্দোলন, হয়ে গেল, তারপরে ভাগ হয়ে যাওয়া, কতগুলো সেখান লোককে থেকে আবার সরে আসা। চাকরি থেকে করে ডিসেম্বরের ভিতরে ভাগ হয়ে যাবে বলেছেন। তারপরে কেউ ফলো আপ করার মতন ভদ্রতাটাও করেন নাই, যে 31 ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, করলাম না। কেন হলো না এটা আপনাকে বলি আমি। আমার যেটা একটা আশঙ্কা, যে আইএমএফের যে শর্ত ছিল ডিসেম্বরের ভিতরে এটাকে করার, আইএমএফ যে মুহূর্তে বলেছে যে আমার আর এই কিস্তি ছাড় হবে না নতুন সরকার না আসলে, এইটার ব্যাপারে ফলো আপও বন্ধ হয়ে গেল কিনা। তার মানে যেই পরিবর্তনটা আমরা চেয়েছিলাম, যে আমাদের সংস্কারটা নিজেদের স্বার্থে, কারণ অর্থনীতির পরিস্থিতি ভঙ্গুর এবং একটা চরম অব্যবস্থাপনার, সুশাসনের অভাব এবং দুর্নীতির কারণে এই পরিস্থিতিতে আসলাম, সেই পরিবর্তনটা হলো কিনা, সেই পরিবর্তনটা আমি দেখি যে হয় নাই। থার্ড যেটা বলি, যে এটার কন্টিনিউয়েশনের কী হবে, ধারাবাহিকতার কী হবে, এবং এটার পরিকল্পনার ক্ষেত্রে কী হবে। কোনো একটি অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে আমি আমার জ্ঞানত আমি বলতে পারি না যে আমি দেখেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে অর্থনৈতিক সংস্কার নিয়ে কোনো কাঠামোগতভাবে আলাদাভাবে ওনারা সামাজিকভাবে কথা বলেছেন কিনা আমার জানা নাই, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কাঠামোগতভাবে কোনো ধরনের আলোচনা রাজনৈতিক দলগুলোর সাথে করা হয় নাই। আমার দুঃখ লেগেছে এটা, যে রাজনৈতিক দলগুলো এত বড়ভাবে রাজনৈতিক সংস্কারের, রাষ্ট্রীয় সংস্কারের যে আলোচনা করেছেন, কখনো অর্থনৈতিক সংস্কার নিয়ে তারা জোরালোভাবে খুব একটা সম্পৃক্ত আগ্রহ হতে দেখান নাই। চায়নি। ফলে আমি অর্থনীতির ভাষায় বলি যে এটার সাপ্লাই সাইড, যোগানের দিক থেকেও এটা সমস্যা আছে, এটা চাহিদার দিক ডিমান্ড থেকেও সাইডের সমস্যা। সমস্যা। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। আমার আরেকটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। জানাব ফজলুর রহমান, আমরা এই আলোচনা শেষ করতে চাই, আপনার কাছে একটা প্রশ্ন রেখেই যেতে চাই, যে সংকট নিয়েই তো আসলে বছরটা শুরু হলো, সমাধান কি হতে পারে? বিরতির পরেই উত্তর জানবো। দর্শক দেখছেন অর্থনীতির সংলাপ, এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত অর্থনীতির সংলাপে। আজকের বিষয় নতুন বছরে অর্থনীতিতে চ্যালেঞ্জ কি। বিরতিতে যাওয়ার আগে ফজলুর রহমান, আপনার কাছে জানতে চেয়েছি যে আমরা নানান রকম সংকট নিয়েই তো আসলে এই বছরটাও শুরু হলো, এর মাঝে একটা নতুন সরকারও আসবে, তাদের জন্য আসলে আপনার পরামর্শ কি হবে? ব্যাংকিং সেক্টর একটা ইকোনমির একটা বিরাট পার্ট, যার মাধ্যমেই মানি প্রবাহটা বাড়ে, ফ্লোটা বাড়ে, এবং এই ফ্লোটা যত বাড়বে ততই কিন্তু ইকোনমির চাকা তত বেশি ঘুরবে। কারণ আমি একটা টাকা আমার পকেটে রেখে দিব, সেটা যদি পকেটে না রেখে আমি একটা সিস্টেমে ফেলে দিই, আমার এই 1 টাকাই হয়তো কয়েকজনে ইউজ করতেছে। সো টাকার টার্নওভার বাড়বে, ইউজ বাড়বে, ওইটারই একটা বিরাট ইম্প্যাক্ট থাকবে টু ইকোনমি। আর সেটার কারণেই কিন্তু যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যেগুলি বলা হচ্ছে সেগুলি, বাট এগুলি সব করতে হলে তো ইনস্টিটিউশনকে ঠিক রাখতে হবে। একটা ব্যাংকিং ইনস্টিটিউশন যদি মানুষ যদি বিশ্বাস না করতে পারে, তাহলে মানুষ তো সেখানে যাবে না। তো নতুন সরকারের জন্য বিরাট চ্যালেঞ্জ ডেফিনেটলি, বিকজ অনেকগুলা প্রবলেম নিয়ে আমরা নতুন বছর শুরু করতেছি, সেই সাথে নতুন গভর্নমেন্ট যেখানে আসবে তাদের ওই প্রবলেমগুলো নিয়েই যেতে হবে। এবং ব্যাংকিং সেক্টরে বিশেষ করে একটা যে জিনিসের যে কমন একটা প্রবলেম প্রতি বছরই আমরা শুনি যে ইমপ্রুভ হবে, যেটা কর্পোরেট গভর্নেন্স যে একটা বিষয় আছে, সুশাসন, প্রত্যেক জিনিস থেকে, গভর্নমেন্ট থেকে, ইনস্টিটিউশন থেকে, এবং ব্যাংকের ইটসেলফ ইনসাইড থেকে, এগুলি ইমপ্রুভমেন্ট আনতে হবে। আর যে প্রবলেমগুলো আমরা এখন ডিসকভার করে ফেলছি অলরেডি, সেগুলি রেগুলেটরি রেশিওতে প্রবলেম হয়ে গেছে। সেগুলি হচ্ছে ক্যাপিটাল শর্টেজ, একটা রেগুলেটরি প্রবলেম, এই প্রবলেম তো সলভ করতে হবে। ক্যাশ প্রবলেম, শর্টেজ প্রবলেম, এবং যেগুলি কারণে মানুষের কনফিডেন্স কমে যাচ্ছে, এবং এইগুলি মিট করার জন্যই প্রত্যেকটা ব্যাংকে ক্যাপিটাল লাগবে, ক্যাপিটাল শর্ট। এখন ক্যাপিটাল কে দিবে? ক্যাপিটাল যদি ব্যাংক থেকে যদি স্পন্সররা না দেয়, তাহলে ক্যাপিটাল ফাইন্ড আউট করতে হবে নতুন ইনভেস্টরদের কাছ থেকে। নতুন ইনভেস্টর আনতে হলে, ইনসাইড থেকে আনতে হলে বা বাইরের থেকে আনতে হলেও সেই ধরনের তাদেরকে কমফোর্ট দেওয়ার মতো, তাদেরকে কমফোর্ট দেওয়ার জন্য পরিকল্পনা নিয়ে বিষয়গুলি, এইগুলি একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করে যেতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ করব জনাব হুমায়ুন রশিদ, আপনার কাছেও জানতে চাই, সংকট তো আছে, আপনি যদিও সম্ভাবনার কথাই বেশি বলেছেন, সেই সম্ভাবনাকে আসলে বাস্তবে রূপান্তরের জন্য আপনার পরামর্শ কি? আমাদের দেশের সবচেয়ে বেশি হচ্ছে জনসংখ্যা। এই জনসংখ্যার জন্য কর্মসংস্থান,
এবং যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য একটা সুন্দর ওয়ার্কিং এনভায়রনমেন্ট আমি কল্পনা করি, আমি আশা করি, আমি স্বপ্ন দেখতে চাই যে আগামীতে যারা আসবেন ক্ষমতায় তারা এই জায়গাগুলোকে অ্যাড্রেস করবেন, যাতে আমাদের দেশে কম জিন্দাবাদ দেওয়ার লোক হয়, বেশি লোক হয় উদ্যোক্তা, বেশি লোক হয় যাতে যাদের কর্মসংস্থান হয়। এটার জন্য দরকার আরও বেশি ইনভেস্টমেন্ট, আরও বেশি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস, আরও বেশি রপ্তানি, আরও বেশি বাজারজাতকরণ আন্তর্জাতিক বাজারে। আমার কাছে আশা এটার জন্য দরকার একটা প্রসেস। এই প্রসেসটা যাতে অ্যাড্রেসড হয়, আগামী রাজনীতিবিদ যারা আসবেন, যারা রাজনীতিতে আসবেন, তারা অর্থনীতিকে প্রায়োরিটাইজ করবেন। যদি করেন তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো। নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ তৌফিকুল ইসলাম খান। আপনাকে দিয়ে আলোচনা শেষ করতে চাই। আসলে শেষ পর্যন্ত রাজনীতিবিদদের কাছেই আমরা প্রত্যাশা করছি যে কিছু একটা তারা করবেন, কিন্তু যে অবস্থা থেকে তারা শুরু করছেন, এবং রাজনীতিবিদদের যেমন সুবিধা থাকে আবার অসুবিধাও থাকে, কারণ রাজনৈতিক প্রতিপক্ষের একটা চাপ চ্যালেঞ্জ তো নিশ্চয়ই থাকে, রাজনৈতিক মুভমেন্ট থাকে। সেই রকম একটা জায়গা থেকে যে দলই ক্ষমতায় আসুক তার জন্য আপনার বার্তা কি হবে? চারটা বার্তা দিই। হ্যাঁ, প্রথম বার্তাটা হলো ওনাদের মানে বুঝতে হবে যে পরিস্থিতি যথেষ্ট কঠিন আছে। এই কঠিন দায়ভার নেয়ার মতন তাদের মানসিকতা এবং প্রস্তুতি দরকার। সেটার ক্ষেত্রে প্রথম যেই জিনিসটা আমি তাদেরকে বলবো সেটা হলো যে অর্থনীতির প্রকৃত পরিস্থিতিটা তারা যেন একটা অনুধাবন করে আসেন। দুই হলো, আমরা যতদিন ধরে আমি কাজ করেছি, দুই দশক ধরে আমার পেশাদারি যে জীবন, আমরা সবসময় বলেছি যে অর্থনৈতিক মানে ব্যবস্থাপনা বলি, সংস্কার বলি, রাজনৈতিক সদিচ্ছা বড় ব্যাপার। সো রাজনৈতিক সদিচ্ছার ভেতরেই তো রাজনৈতিক শব্দটা আছে, সুতরাং তাদের হাতে একটা বড় ডিসিশন মেকিং আছে, সুতরাং এইটা তারা প্রকাশ করবেন এবং সেটাকে ব্যবহার করবেন। তিন হলো, আমি যেটা মনে করি সেটা হলো যে ওনাদের একটা বড় যেটা গুরুত্বপূর্ণ জায়গা আছে সেটা হলো যে বিভিন্ন খাতগুলো, আমি এখন ভেঙে বলছি না, কিন্তু বিভিন্ন খাতগুলোতে ওনারা পেশাদারি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন। ব্যাংক যদি চলে এটাকে পেশাদারি দৃষ্টিভঙ্গি দেখবেন। এটা প্রত্যেকটি ক্ষেত্রে আমি বলবো যে এই পেশাদারি লোকগুলোকে খুঁজে ওই জায়গায় বসান। এখানে আমরা যেটাকে সুগার কোট করে বলি রাজনৈতিক হস্তক্ষেপ, এইটা করেই ধ্বংস হয়েছে আমাদের অর্থনীতির পরিস্থিতি, সেইটাকে যেন ওনারা ফেরত না আসেন। এবং 4 নাম্বার হলো, ওনারা নিজেরাই যেন একটা প্রক্রিয়া তৈরি করেন, যে প্রক্রিয়াটার ভেতরে একটা স্বচ্ছতা জবাবদিহিতা থাকবে। কনফিডেন্সের কথা যেটা বললেন, যেই আপনার মানে প্রকৃতপক্ষে যদি পরিবর্তনের বার্তাটা শুরু হয় তাহলে সেইটার ভেতরে আসতে হবে। কারণ দিন শেষে আপনার ওই সুশাসন এবং দুর্নীতি রোধ করার একটা বড় জায়গা হলো যে ওনারা এমন একটা প্রক্রিয়া তৈরি করবেন যেখানে স্বচ্ছতা থাকবে, মানুষ জানতে পারবে কি হচ্ছে, এবং একটা জবাবদিহিতার কাঠামো থাকবে যেখান থেকে অর্থনৈতিক পরিচালনা করতে পারবেন। আমি তাদেরকে একটা বার্তাই দিব, যদি 2024 সালের যে গণ অভ্যুত্থান হয়েছে আমরা যেন ভুলে না যাই যে ওই গণ অভ্যুত্থানের একটা বড় কারণ হলো অর্থনৈতিক পরিস্থিতিতে যখন মানুষের নাভিশ্বাস উঠে গেছে, রাজনৈতিক পরিস্থিতিগুলোর সাথে যুক্ত হয়ে এটা একটা বিস্ফোরণ হয়েছে। নিশ্চয়ই। সুতরাং নেতৃত্ব তাদের স্বার্থেই সেটিকে, তাদের স্বার্থেই আমি মনে করি যে অর্থনৈতিক বিষয়ে একটা স্বচ্ছতা রাখতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো অন্য কোনো শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।